নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে বিশেষ আলোচনা সিউড়িতে। এমএসকে ও এসএসকে শিক্ষক শিক্ষিকাদের ডেপুটেশন সিউড়িতে। সিউড়িতে লাগানো হচ্ছে টোটোতে কিউআর কোড। যাতায়াতের রাস্তা সুনিশ্চিত করতে কাঁদরের অভিমুখ বদলানোর পরিকল্পনা। রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বোলপুরের লায়েক বাজারে। আগুনে ভস্মীভূত বাড়ি চন্দ্রপুর থানার তাঁতিপাড়া গ্রামে। প্রতি বছরই জেলাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতন করতে পড়ুয়াদের সুবিধার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজ বুধবার 18ই ডিসেম্বর সেই মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে বীরভূম জেলার 90টি ভেন্যুর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয় সিউড়ির ডিআরডিসি হলে, যেখানে এবারে বিশেষ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবার প্রত্যেকটি পরীক্ষা সেন্টারে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এবারে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, মেটাল ডিটেক্টর থাকবে। তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে পুলিশ প্রশাসন পরীক্ষার্থীদের সমস্ত কিছু চেকিং করবেন। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট রিস্টওয়াচ, ব্লুটুথ, ইয়ার হেডফোন ইত্যাদি ইলেকট্রনিক্স গ্যাজেট ধরা পড়লে তার পুরো পরীক্ষাটি সে বছরের জন্য বাতিল হয়ে যাবে বলে এমনটাই করার নির্দেশ দেয় রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারি, বর্ধমান রিজিয়নাল অফিসের ডেপুটি সেক্রেটারি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল্লাহ গ্রুপে কাজল শেখ, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিদর্শক সহ উচ্চ মাধ্যমিক দপ্তরের আধিকারিকরা। বিস্তারিত আলোচনার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের যা কিছু অসুবিধা তাই কর্মসূচির মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সে বিষয়ে সমস্ত কিছু জানান। এদিন রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, নতুন সিদ্ধান্তের মধ্যে যেটা করা হয়েছে, ফার্স্ট অফ অল অ্যাডমিট কার্ডে এবার ভেন্যু মেনশন করা থাকবে। আমাদের অ্যাডমিট কার্ডে ভেন্যু মেনশন করা থাকতো না। ভেন্যু মেনশন মানে কোথায় সিট পড়েছে সেটা মেনশন করা থাকতো না। তার ফলে ছাত্রছাত্রীদের একটু অসুবিধে হতো এবং গত বছর বা তার আগের বছর বেশ কিছু এরকম প্রবলেম হয়েছে যে প্রথম দিন যেদিন পরীক্ষা হচ্ছে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা, সেদিন ছাত্রছাত্রীরা ভুল জায়গাতে গিয়ে উপস্থিত হচ্ছে এবং তার জন্যে অবভিয়াসলি পরীক্ষা প্রথম দিন ওদের খুবই একটা টেনশন থাকে, স্ট্রেস থাকে। তার ফলে সেই টেনশন বা স্ট্রেসটা আরও বেড়ে যাচ্ছে। ফলে আননেসেসারি একটা দৌড়ঝাঁপ করতে হয় প্রথম দিন, ওরা একটা ফিজিক্যাল স্ট্রেস বা মেন্টাল স্ট্রেইন হচ্ছে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য এবার অ্যাডমিট কার্ডে ভেন্যু মেনশন করা থাকবে। নাম্বার 2 হচ্ছে এবার পরীক্ষা হচ্ছে 3 মার্চ থেকে 18 মার্চ, 11 দিন টোটাল পরীক্ষা। তো ফলে আমরা 25শে ফেব্রুয়ারি লেটেস্ট, তার মধ্যে হচ্ছে কোয়েশ্চেন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার সমস্ত কাস্টোডিয়ানের কাছে পৌঁছে যাবে। এবার কাস্টোডিয়ানের কাছে কোয়েশ্চেন পেপার পৌঁছানোর পর আমরা একটা সর্টিং বলে একটা স্টেপ হয়, মানে কোয়েশ্চেন পেপার মিলিয়ে নেওয়া। প্রত্যেকটা ভেন্যু ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন পেপারগুলো সমস্ত ঠিক আছে এবং সেটা পলিপাউচগুলো কাউন্ট করা হয়, ডিনোমিনেশন কাউন্ট করে সেটা মিলিয়ে নেওয়া হয়। এবারে কিন্তু ওই স্টেপটা আমরা এলিমিনেট করছি, কারণ ওটাতে একটু সামান্য হলেও একটা রিস্ক ফ্যাক্টর থাকে, একটু হলেও মানে স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশনের সাথে একটু কম্প্রোমাইজ করা হয়। ফলে সেই জায়গাটাকে আমরা পুরো বাদ দিচ্ছি, সর্টিং বলে কোনো স্টেপ থাকছে না, কারণ আমরা একটা ডিফারেন্ট প্যাকেজিং পলিসি মানে প্যাকেজিংয়ের যে পদ্ধতি সেটা আমরা ফলো করছি। আমরা যখন কাস্টোডিয়ানের কাছে পাঠাবো সেটাতে একদম সেন্টার ওয়াইজ, ভেন্যু ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং ডে ওয়াইজ সমস্ত প্যাকেটগুলো সেগ্রিগেটেড থাকবে। ফলে কোনো দিন সে সাপোজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বি, তার কোনো একটা ভেন্যু এক্স ভেন্যুতে আমার তার প্যাকেট একদম পুরো আইডেন্টিফাইড থাকবে। বলে ওটা আলাদা করে সেটাকে ওই কাউন্ট করার বা ইত্যাদি কোনো দরকার নেই এবং সেই প্যাকেটের উপর টোটাল লেভেলে কতগুলো কোয়েশ্চেন পেপার আছে সমস্ত কিছু লেখা থাকবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়।
এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। 7 দফা দাবি নিয়ে মিছিল করে ডেপুটেশন প্রদান করলেন এমএসকে এসএসকে শিক্ষক এবং শিক্ষিকারা জেলাশাসক দপ্তরে আজ বুধবার 18ই ডিসেম্বর। তাদের এই দাবিগুলির মধ্যে অন্যতম হল 2010 সালের রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত মোতাবেক এমএসকে এসএসকে কেন্দ্রগুলিতে যথাক্রমে প্রাথমিক পর্যায়ে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন দিতে হবে, যা ইতিমধ্যেই তৈরি হয়ে ফাইল বন্দি অবস্থায় দপ্তরে পড়ে আছে। পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থাকে সচল করতে এমএসকে ও এসএসকেগুলিতে শিক্ষক শিক্ষা নিয়োগ করতে হবে। বর্তমান পরিস্থিতির নিরিখে সকল শিক্ষক শিক্ষিকাদের, বিশেষ করে এমএসকে এসএসকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করতে হবে। সকল এমএসকে এসএসকে শিক্ষকদের জন্য পেনশন চালু করতে হবে। 60 বছর অবসর গ্রহণকারীদের জন্য রাজ্য সরকারের নির্দেশ মতন সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মারা গেছেন 2017 সালের নির্দেশ মোতাবেক তাদের পরিবারকে কাজ প্রদান করতে হবে। বকেয়া 3% ইনক্রিমেন্ট ও মাসিক 3000 টাকা টিএ প্রদান করতে হবে। এই সমস্ত 7 দফা দাবি নিয়ে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ডেপুটেশন প্রদান করেন এমএসকে এসএসকে শিক্ষক শিক্ষিকারা। যদি এই দাবি পূরণ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন এমএসকে এসএসকে শিক্ষক শিক্ষিকারা। এদিন তাদের তরফ থেকে জানানো হয়, আমরা 7টা দাবি নিয়ে আমরা জেলা পরিষদে স্তরে এসেছি আমাদের দাবি দাবা জানাবার জন্য। জেলাশাসক দপ্তরে আমাদের এসএসকে এমএসকেদের প্রাথমিক পর্ষদ এবং এমএসকেদের মাধ্যমিক শিক্ষা পর্ষদে অন্তর্ভুক্ত করতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, আমাদের পেনশন চালু করতে হবে, আর আমাদের এসএসকে এমএসকেদের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য শিক্ষক নিয়োগ করতে হবে। 60 অপশনকারীদের সরকারের নির্দেশ অনুযায়ী যেসব সুযোগ সুবিধা আছে সেইগুলি দিতে হবে। এএসদের দিয়ে বিল 3000 টাকা চালু করতে হবে। না ওইটা এরকম কত দফা দাবি? হ্যাঁ, এরকম কত দফা দাবি আছে আপনার? 7 নম্বর 7টে দাবি আছে। জেলা পরিষদের অফিসে বিক্ষোভ। হ্যাঁ, শিক্ষক আমরা এসএসকে এমএসকে শিক্ষক আর একাডেমিক সুপারভাইজাররা এখানে এসেছি। আজ ডেপুটেশন দিচ্ছেন? ডেপুটেশন কর্মসূচি চলছে এখন। কি নাম আপনার? আমার নাম আলোক ঘোষ। আপনি? আমি এমএসকে মাস্টার। কোন এলাকা থেকে এসেছেন? আমি বোলপুর শ্রীনিকেতন ব্লক থেকে। বাকিরা কোথায় করে? বীরভূম। কতজন আছেন এখন? আমাদের 50 জন হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 740740
5155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি শহরে টোটোর যানজটে নাজেহাল হয়ে পড়েছেন শহরবাসী। আনাচে কানাচে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছে শহরের বুকে টোটো। দিন দিন বাড়ছে টোটোর সংখ্যা। টোটো নিয়ন্ত্রণ করার জন্য গতকাল মঙ্গলবার 17 ডিসেম্বর জেলাশাসক দপ্তরের সামনে থেকে গুটি কয়েক টোটোতে কিউআর কোড লাগানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়সহ সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং সিউড়ির 21টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা। কিউআর কোডের মাধ্যমে জেলা প্রশাসন থেকে শুরু করে টোটো চালকদের সুবিধা হবে। টোটো চালক বেনিয়ম করলে অথবা যাত্রীদের সঙ্গে টোটো চালক অভদ্র আচরণ করলে সেই সঙ্গে অভিযোগ দায়ের করলে তৎক্ষণাৎ জেলা প্রশাসন ওই টোটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিউআর কোড লাগানোর কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানান জেলাশাসক বিধান রায়সহ সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। পাশাপাশি সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, আমাদের এই ডিএম সাহেবের প্রাঙ্গণে আমাদের যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, এখানে আমাদের টোটোর যে কিউআর কোড আজকে আমাদের ডিএম সাহেব নিজের হাতে কিছু টোটোকে আমাদের চালকদেরকে হাতে দেওয়া হবে। আমাদের যে দীর্ঘদিনের সমস্যা সিউড়ি যানজট, বিভিন্ন জায়গায় আমাদের প্রশাসনিক বা পৌরসভার আমাদের টোটো ইউনিয়ন যাদের বৈঠক হয়েছিল, আমাদের সিদ্ধান্ত হয়েছিল রাজ্যেই প্রথম যে কিউআর কোডটা আমাদের চালু করলাম, তাতে ডিটেলস দেওয়া থাকবে যে চালক তার নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, টোটোর চ্যাচিস নাম্বার, কোনো আপনার প্যাসেঞ্জার এসে কোনো যদি খারাপ বিহেভ করে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, এরকম একটা কিউআর কোডে থাকবে। তো আমাদের আগামী দিনে আস্তে আস্তে গোটা যে আমাদের সিউড়ির শহর প্লাস যে আমাদের গ্রামীণ এলাকাটা যেটা আমাদের সারাউন্ডিং এলাকা আছে, সেটা আমরা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছি। আর কিছু হয়তো বাড়তে পারে, আমরা এটা সিস্টেমেটিক করবো, একদিন করে চালাবো। হঠাৎ মোট কটা হবে এরকম? মোট আমাদের টোটো স্ট্যান্ড হবে 34, আর আমাদের টোটো ম্যাক্সিমাম 4000 সামথিং হবে, কিন্তু আমরা ডে টু ডে একটা কালার করবো। এই কিউআর কোডগুলো দেওয়া থাকবে, সেটা আমাদের যে টোটো ইউনিয়ন আমার ভাইরা আছে তাদের সঙ্গে বসে এটা সিদ্ধান্ত করবো কোন দিন কী করবো। আজকে কতগুলো চালু করা হবে? আজকে আমরা প্রথম পদক্ষেপ আমাদের ডিএম সাহেব হাত দিয়ে করলাম, আগামী দিনে চলবে, ম্যাক্সিমাম 15 দিন লাগবে এটা টোটাল কিউআর কোড দিতে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুর গ্রাম থেকে দেবীপুর চর যাওয়ার যাতায়াতের রাস্তা বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন দেবীপুর চরের গ্রামবাসীরা। দেবীপুর গ্রাম থেকে দেবীপুর চর যেতে গেলে কান্দরের কালভার্ট পেরিয়ে হিংলো নদী পার করে দেবীপুর চর যাওয়া যায়। গত বর্ষায় হিংলো নদীর কাছে থাকা কান্দরের কালভার্ট অত্যাধিক জলের কারণে পুরোপুরি ভেঙে যায়। কান্দরের ভাঙা কালভার্টের উপর লোবা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশ দিয়ে সাময়িক চলাচলের ব্যবস্থা করে, যদিও তা খুবই ঝুঁকিপূর্ণ। এরপর নড়েচড়ে বসে দুবরাজপুর ব্লক প্রশাসন। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতে দেবীপুর চর এলাকায় হিংলো নদীর কাছে ভেঙে যাওয়া কান্দরের কালভার্ট পরিদর্শন করেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরাম, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী সহ আর অনেকে। সঙ্গে ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও ব্লকের ইঞ্জিনিয়াররা। এলাকা ঘুরে দেখেন আধিকারিকরা। কোন জায়গায় কান্দরের জল হিংলো নদীতে মিশবে তাও এদিন পরিকল্পনা করা হয়। গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্য কান্দরের অভিমুখ বদলানোর পরিকল্পনা করছে দুবরাজপুর ব্লক প্রশাসন। এদিন দুবরাজপুরের বিডিও রাজা আদক জানান, এটা লোবা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে দেবীপুর গ্রাম, ওদিকে আছে দেবীপুর চর, প্রায় ওখানে 70টা মতো ফ্যামিলি রয়েছে। এই গত বর্ষাতে এখানে একটা কান্দর আছে, কান্দরের উপরে একটা কালভার্ট, সেটা ক্ষতিগ্রস্ত হয়, ফলে মানুষের যাতায়াতে খুব অসুবিধে। আমরা আজকে এসেছিলাম গ্রাম পঞ্চায়েত, আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ সাহেব আছেন, লোকাল নেতৃত্ব রয়েছেন, গ্রাম পঞ্চায়েত রয়েছেন, ওদেরকে নিয়ে
আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে আমি এসে দেখলাম যে কিভাবে মানুষজনের যাতায়াতের রাস্তাটাকে পরিষ্কার করা যায়। সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করলাম। আমাদের বিএলআর অফিসের স্টাফও ছিলেন, ভূমি রাজস্ব আধিকারিক ছিলেন, ওনার সাথেও দেখা হলো, কথা হলো। ম্যাপ নিয়েও আমরা দেখলাম যে কতটুকু জায়গার উপর দিয়ে কান্দরের অভিমুখটাকে পরিবর্তন করা যায়, যাতে করে এই রাস্তাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আগামী বর্ষাতে যাতে আমরা মানুষজনকে সুরক্ষিত রাখতে পারি, সেই ভাবনা নিয়েই আজকে আসা। অন্যদিকে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান বলেন, এই দেবীপুর চোর শুধু আজকে আসা নয়, আপনারা দেখেছেন যখনই বিপদের মুখে পড়েছেন এলাকাবাসী, সেখানে কিন্তু আমাদের অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী মহাশয় এবং আমাদের মানে ব্লকের যারা নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, সবাই কিন্তু আমরা এখানে বারবার উপস্থিত হয়েছি। আজকে আসা মানে আমাদের হচ্ছে এই রাস্তাটা যা হোক বেহাল অবস্থায় ছিল, সেই রাস্তা আমরা এখানে দেখে গেছিলাম এবং কথা দিয়ে গেছিলাম যে এই রাস্তাটা খুব তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তাই আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক হিসেবে আমরা একটা জিনিস জানি, যেখানে কথা দিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটি হয়, এবং তার সৈনিক হিসেবে আমরা কথা দিয়ে গেছিলাম যে আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে এই রাস্তাটা হয়ে যাবে। তার জন্য কিন্তু সেই রাস্তাটা আজকে বিডিও সাহেব এসেছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির আরও যারা স্টাফরা রয়েছেন সবাই এখানে উপস্থিত হয়েছিলেন, এবং কাজটা খুব শীঘ্রই মানে চালু হয়ে যাবে। বিডিও সাহেব কথা দিয়েছেন যে রাস্তাটা করার জন্য যেভাবে সহযোগিতা করার দরকার সেভাবে আমরা সহযোগিতা করব এবং রাস্তাটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা কমপ্লিট করব। যেটা সত্যি যে সাজেশনটা দিয়েছেন আমরা মনে করি সত্যি খুব ভালো। তার কারণ হচ্ছে এই রাস্তাটা করার পর বারবার দেখেছি এই রাস্তাটা ভেঙে পড়ে যায়, কিন্তু এখন যেটা বলেছেন তার মধ্যে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে এই রাস্তাটা এইভাবে যদি তৈরি করা যায় যে কান্দরটা আসছে সেই কান্দরটা যদি নদীতে জয়েন করে দেওয়া হয় তাহলে এখানে ডাইরেক্ট ধাক্কা জলে পাবে না, এটা ভাঙবে না। তার জন্য কিন্তু ওই সাজেশনটা দিয়েছেন, আমরাও মনে করি ওইটাই করা উচিত। হ্যাঁ নিশ্চয়ই, চাষিদের সঙ্গে তো কথা বলতে হবে। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন কৃষকদের জন্য লড়াই করেছেন, চাষিদের জন্য লড়াই করেছেন। আমরা তার সৈনিক হিসেবে বলতে পারি যে চাষিদেরকে আমরা কোনো জায়গায় মানে বঞ্চিত করে আমরা একটা ভালো কাজ করবো আর একটা খারাপ কাজ হোক, এটা আমরা চাই না। আমরা চাই চাষিদেরকে মানিয়ে যেটুকুই হবে চাষিদেরকে মানিয়ে আমরা কাজ করব এবং এলাকাবাসী যেন সেই কাজটাতে সন্তুষ্ট হন সেরকমই আমরা কাজ করব। পাশাপাশি দেবীপুর চরের বাসিন্দা উজ্জ্বল ভট্টাচার্য বলেন, হ্যাঁ আমরা খুশি। ব্লক নেতৃত্ব এর আগেও এসেছিল, এসে আমাদের কথা দিয়ে গেছিলো যে না রাস্তাটা করে দেবো, কিন্তু আমরা না করার জন্য আমরা চিন্তা করেছিলাম যে কি হবে না হবে, এই চিন্তাভাবনা ছিল। যাই হোক হয়ে গেছে, আমাদের সব দেখে সব কিছু বলে গেল, অতি সত্তর আমাদের রাস্তাটা হবে এই চিন্তাভাবনা আমরা করছি। কতটা হতো আমরা বহু কষ্ট করে আমরা পারাপার করতাম, এখন এই খুব ভালো লাগছে। ব্লক নেতৃত্ব সবাই এসেছিলো, এসে আমাদের রাস্তাটা করে দেবে বলে গেল, বা খুব তাড়াতাড়ি আমাদের হবে আশা রাখছি। যাই হোক অসুবিধা হবে না, ভাবছি যে হয়ে যাবে সামনে। আপনার নামটা? উজ্জ্বল ভট্টাচার্য। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত লায়কবাজার ডিফেন্স কলোনিতে অনুষ্ঠিত হলো রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিলেন। রাজ্যের 23টি বিভিন্ন জেলা থেকে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার, 800 মিটার দৌড় থেকে শুরু করে 21 কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতারা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি মেডেল, মেমেন্টো, ডায়েরি ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আলী, স্টেট স্পোর্টস স্কুল অথরিটি অফ বেঙ্গল এবং AIM কলেজের ডাইরেক্টর স্পোর্টস অফিসার, জাতীয় যুব বোলপুর ব্লক মহানন্দ মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বাইরে থেকে আসা প্রতিযোগিতারা জানান, আমাদের একটা টুর্নামেন্ট ছিল খেলার রানের, মানে অ্যাথলেটিকের গেম, বিভিন্ন রকমের গেম, যেখানে রান আছে, ব্যাডমিন্টন আছে, অনেক রকম গেমের ভিতরে অ্যাথলেটিক যেগুলো পড়ে। এই বার্ষিক অ্যানুয়াল প্রোগ্রামে যোগদান করে কেমন লাগছে? ভালো লাগছে, এখানে এসে অনেকের সাথে পরিচয় হয়ে আরও বেশি ভালো লাগছে। সবাই একসাথে দৌড়ানো ভালো লাগছে। খারাপ সকাল থেকে রান হলো 300 মিটার, 800 মিটার, তারপরে অ্যাথলেটিকের যে ব্যাডমিন্টন সেটা হলো। আপনি কি অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আমি অংশগ্রহণ করেছিলাম 100 মিটার রানে, 100 মিটার। বার্তা দিবেন এখন নবপ্রজন্মের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? খেলাধুলো তো বন্ধ হয়ে গেছে, এখন মোবাইল আসক্ত হয়ে গেছে, কী বার্তা দেবো? যে ভালো যে এখানে এসে দৌড়নো সবাইকে দৌড়ের মধ্যে রাখা উচিত। অ্যাথলেটিকের অনেক রকম খেলা আছে, ফোন তো আছে, তার সাথে খেলা রাখাটাও হেলথের জন্য সেটা দরকার। রানটা দরকার, ফোনটা তো আছে, তার সাথে খেলাটাও দরকার। আপনার নাম? আমার নাম সোমা মান্না, বাগদা থেকে। এই অনুষ্ঠানে যোগদান করে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। বর্তমানে যুব সমাজ যে খেলাধুলা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তাদেরকে আবার খেলাধুলার মাঠে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ধরনের যে প্রচেষ্টা স্টেট স্পোর্টস স্কুল অথরিটি অফ বেঙ্গল নিয়েছে, তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। ওনারা প্রথমে আমার কাছে গিয়েছিলেন এই প্রোগ্রামটা করার জন্য। আমি বলেছিলাম আপনারা করুন, আমি আপনাদের পাশে আছি। যেটুকু সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে করা সম্ভব সেটুকু সহযোগিতা আমি আপনাদের অবশ্যই করব, এবং আমার যদি সময় থাকে আমি ওখানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে আপনাদেরকে সহযোগিতা করব। তো সেই কথা আমি রেখেছি। আজকে সারাদিন ধরে বিভিন্ন ধরনের যে রান হয়েছে, 300 মিটার, 100 মিটার, 800 মিটার, সর্বোচ্চ 21 কিলোমিটার যে রান ম্যারাথন রেস হয়েছে, তাতে প্রচুর সংখ্যক পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছে। আমার দেখে খুব ভালো লাগছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যুবকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যুবকদের যেটা, এখন যুবকরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে, তাদেরকে এর থেকে বেরিয়ে আসার জন্য যেটা দরকার, আমাদের আরও বেশি করে এই ধরনের প্রচেষ্টা, খেলাধুলার যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলোকে বেশি বেশি করে করতে হবে, যাতে তারা উদ্বুদ্ধ হয়ে আবার তারা মাঠে ফিরে আসে। মাঠের ছেলে মাঠে ফিরে আসুক, এটাই আমরা চাই। আমার নাম মহানন্দ মাহাতো, BYO বোলপুর। পাশাপাশি দিন ডক্টর মোহাম্মদ আলী বলেন, আমাদের মূল কর্মসূচি ছিল সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা যে স্পোর্টস সারা বছর শিখিয়েছি, তা সর্বোচ্চ যে রানটা ছিল সেটা 21 কিলোমিটার ম্যারাথন। আর আমাদের রয়েছে শর্ট পাট, ডিসপাট, ফুটবল, ভলি, সুইমিং, আদার্স যে জায়গা আছে, বোট পুলিং, রোয়িং, সমস্ত কিছু ছিল। আর সেটার অর্গানাইজেশনের সার্টিফিকেশন অ্যাওয়ার্ড হচ্ছে বোলপুর ডিফেন্স কলোনি থেকে, এবং আমাদের স্পোর্টস অফিসার স্যারের হাত দিয়ে সেগুলোকে আমরাকে আয়োজন করেছি, সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করছি। রানে ছিল আজকে প্রায় 170 জনের মতো টোটাল। কিছু জন এখনও পৌঁছাতে পারে নাই কোনো কারণে, বাট টোটাল 170 জন পার্টিসিপেট ছিল রানে। আর 21 কিলোমিটার ছিল 25 জন, 3 কিলোমিটার ছিল 117 জন, এরকম করে টোটাল পার্টিসিপেশন ছিল। টোটাল 23টা জেলা থেকে আমাদের কাছে এই মুহূর্তে এসছে, এবং আমাদের যেটা আগামী জুন মাসে হচ্ছে, টোটাল 33টা রাজ্যের 800 জেলা থেকে আমাদের এখানে অনুষ্ঠানটা হবে। আমি বার্তা দেবো যে মানুষ শরীরচর্চা করুক, খেলাধুলা করুক, মানসিক বিকাশ করুক, এবং সুস্থ থাকার তার প্রথম টিপস হচ্ছে তার শরীর ভালো রাখা। আমার নাম ডক্টর মোহাম্মদ আলী, আমি স্টেট স্কুল অথরিটি অফ বেঙ্গলের আমি ডিরেক্টর, আমি এক্স ইন্ডিয়ান নেভাল অফিসার। কারি আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরলাম বিরতির পর। আজ বুধবার 18ই ডিসেম্বর দুপুর 1টা নাগাদ বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়ার ধান্যখুনাপাড়ার বাসিন্দা শেফালি ঘোষের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় এবং আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির সমস্ত জিনিসপত্র, ধান, খড়, বাড়ির মধ্যে জমিয়ে রাখা 15,000 টাকা। ঘটনাটি যে সময় ঘটেছিল সেই সময় বাড়ির মালিক শেফালি ঘোষ বাড়ির বাইরে ছিলেন। পাড়া প্রতিবেশীদের কাছে তিনি বাড়ির আগুন লাগার খবর শুনতে পান। ঘটনাস্থলে আসেন চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা ও দমকল বাহিনীর কর্মীরা। খেটে খাওয়া দরিদ্র পরিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভেঙে পড়েছেন শেফালি ঘোষ। এদিন তিনি জানান, কি নাম আপনার? আমার নাম শেফালি ঘোষ। কিভাবে আগুনটা লাগলো? কিভাবে লাগলো আমি বুঝতে পারলাম না। আমি ঘরে ছিলাম না, মাঠে ছিলাম। ছেলে দুটো আমার ঘরে ছিল, কিছু বার করতে পারিনি, সব গেল। পয়সা ছিল 15,000 টাকা, ধান ছিল, চাল ছিল, বাসন কুসন, পিঠা কাঠুরি, চাদর জারের, ভালো কাপড়, সব ছেলে পেলে জামা প্যান্ট। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা 12টা একটা নাকি ওরকম টাইমে যখন আমি আসি। মানে কিভাবে লেগেছে আপনি কিছু জানেন? আমি কিছুই জানি না। তখন আপনি বাড়িতেও ছিলেন না? না। তারপর পাড়া প্রতিবেশী আপনাকে? পাড়া প্রতিবেশী প্রচুর এসছে নেমেবার জন্য, প্রচুর এসছে। দমকল এসেছিল? হ্যাঁ, আগুন নেমে গাড়ি এসেছিল। তারপর অনেক পর তখন আর শেষ হয়ে গেল গ্রাম। ছেলেরা যত পাইলে দিলে, 3টে কুয়োর জল দিলে, ইন্দিরার কুলির মরি গেল জল। এই জল পাম্প লাগানছিল, টুলো পাম্প লাগানছিল, সমস্ত কিচ্ছু নেই, কিছু বাই করতে পারিনি। আমরা থাকতাম তাও কিছু হইতো। টাকা বাক্সতে ছিল? টাকা একটা কেকটার ভিতরে ছিল, একটা হাঁড়িতে, কিছুই পেছি না। কত টাকা মতন? ওই 15,000 টাকা মতন। আপনার বাড়ি কজন? আমাদের বাড়ির লোক আছে 5 জন আর আমি 6 জন। 6 জন। আপনার ছেলেরা কি করে? আমার ছেলে একটি, দুটো ছেলে, ছেলে একটা মেয়ে, দুটোই প্রতিবন্ধী। দুটোই প্রতিবন্ধী। আর ছেলের 3টে ছেলে আর বৌমা, 6 জন। যখন আগুন লাগে তখন আপনি বাইরে ছিলেন? না, আমি ছিলাম না, পাড়া প্রতিবেশী আপনার মাঠে ছিলাম। হ্যাঁ, আমার কাছে ফোন থাকে, এই কেউ বললে ছেলে পেলেদের, যখন আমাকে বললে যে তোমার ঘর শেষ হয়ে গেল, আর আমি সে হাঁটি আর আসতে পারছি না, সেই সাইকেল আবার একজন নিয়ে এলো। আপনার নাম? আমার নাম শেফালি ঘোষ। আমার স্বামীর নাম নারায়ণ ঘোষ। অন্যদিকে প্রতিবেশী এক যুবক বলেন, গিয়ে মোটামুটি 1:10-15 নাগাদ এই আমাদের এখানে পাশের বাড়ি, এখানে মানে বিধ্বংসী একটা আগুন লাগে। এতে পালই ও বাড়ি একদম পুড়ে ছাই হয়ে যায়। এতে আমরা অনেক গ্রামবাসী মিলে, প্রতিটা মানুষ মিলে আমরা মানে সাহায্য করি, কিন্তু আগুন নেমে নেয়। এতে পুলিশ প্রশাসনও খুব সাহায্য করেছে, কিন্তু ফায়ার ব্রিগেড আসতে একটু দেরি হয়, 1-1.5 ঘন্টা পর দেরি হয়। তাই আমরা মাননীয় সাংসদ শতাব্দী রায়কে আবেদন করছি যেন একটা এই রায়নগর ব্লকে, আমাদের তাঁতিপাড়া, রায়নগর ব্লকের মধ্যে তাঁতিপাড়া হচ্ছে সবচেয়ে বড় গ্রাম, তাই চাই একটা ফায়ার স্টেশন হলে আমাদের তাঁতিপাড়া তথা রায়নগর ব্লকের মানুষের খুব উপকৃত হবে। একদম পুড়ে ছাই হয়েছে, প্রচুর জিনিস নষ্ট হয়ে গেছে। তাই ওদের বাড়ির 2 জনে আছি, 2 জনই প্রতিবন্ধী মানুষ। তাই যদি কিছু আর্থিক সাহায্য হয় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে, এতে আমাদের মানুষ ওদের তাহলে সুবিধা হয়। আমার নাম বাপ্পা পাল। হ্যাঁ, পাড়া প্রতিবাদী, ধান্যখুনা তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ব্যক্তি। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।